আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ সেশনে। সো আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টারের লেকচার ভিডিও। সো তোমাদের সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়টি নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা রয়েছে। সো আমি তোমাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে, অর্থাৎ এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবার, বৃহস্পতি এবং শনিবার হচ্ছে আমি তোমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করব রাত 8টায়। সো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে মন করে শেয়ার এবং মেনশন করতে হবে। সো আমি তোমাদের জন্য কষ্ট করব, বাট তোমরা একটা শেয়ার করতে পারবে না, এটা কিন্তু একদম খারাপ হয়ে যায়, তাই না? সো সবাই একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন এবং শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করব। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও যারা যুক্ত হচ্ছে, এবং শুরুতে যে কাজটা করবে সেটা হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন এবং শেয়ার করে দিবা। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটা 24 এবং 25-এর যারা শিক্ষার্থী রয়েছে, যারা 26-এ আমাদের নতুন শিক্ষার্থী বন্ধু রয়েছে, যারা এখন পরীক্ষা রেজাল্ট হবে সামনে, সো তোমরা চাইলে ক্লাসটা করতে পারো, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 24 এবং 25-এর যারা রয়েছে তোমাদের জন্য। সো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে 24-25 সালের পরীক্ষাতে, তাদেরকে সবাইকে একটু মেনশন করে দিবা এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং হচ্ছে ক্লাসটা একটু নিজের ওয়ালে শেয়ার করে দাও, অন্তত পক্ষে নিজের ওয়ালে একবার শেয়ার করে দিবা, এবং ক্লাস শেষ হলে তুমি দরকার হলে ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই, বাট ক্লাস চলা অবস্থায় একবার শেয়ার করে দাও। আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো আর কি। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা জানো যে আমাদের এই ধারাবাহিক লাইভ ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্যই। সো তোমাদের সহযোগিতা অবশ্যই আমাদের সবসময় কাম্য থাকবে। আচ্ছা, একটু সবাই আমাকে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, শুরুতে জানাই দিও। আরেকটা বিষয় হচ্ছে শেয়ার করে দিও, মেনশন করে দিও, এটা তো আর বলতে হচ্ছে না। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাকে একটু জানাও কমেন্ট বক্সে। কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়ে আছে আজকের ক্লাসে একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি 1 মিনিট আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, তোমাদের যাতে আরেকটু হেল্প হয়। তো তোমরা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই একটু জানাইও, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই একটু জানাবা। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই আমাকে একটু জানাও। আমরা একটু সময় নিব, 2-1 মিনিট সময় নিব, এটার জন্য সরি। 2-1 মিনিট সময় পরে আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাব, কারণ অনেকেই যুক্ত হতে একটু সময় লেগে যায়, যার কারণে আমরা 2-1 মিনিট একটু সময় নিব, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। সো তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা আমাকে জানাবা, একটু শুরুর দিকে একটু জানাই দাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে। ওকে, আই এম রেডি ফর দ্য ক্লাস। সো আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা যারা যুক্ত হয়ে গেছো অলরেডি আমাদের সাথে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি ক্লাসের দিকে। আমাকে অনেকে দেখতে পাচ্ছ যশোর থেকে, কুমিল্লা থেকে, কক্সবাজার থেকে, কুমিল্লা থেকে, গোপালগঞ্জ থেকে সাইদ আছে, লিখন আমাদের সাথে রয়েছে, সৈয়দপুর থেকে আমাদের সাথে রয়েছে সজীব ইসলাম। কমেন্ট পড়েন স্যার, এই যে কমেন্ট পড়ে দিলাম সজীব ইসলাম, তোমার কমেন্ট পড়ে দিলাম। নাসির আমাদের সাথে রয়েছে। ভাইয়া সবগুলো চ্যাপ্টারের উপর ক্লাস নেবেন নাকি? ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি চেষ্টা করব, বাট তোমাদেরকে ফুল কথা দিতে পারছি না সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারবো কিনা, কারণ লাইভ হবে শুধুমাত্র 2টা, সব দিনে 2টা ক্লাস। আমাদের 24-এর পরীক্ষা খুব সামনে, তো সবগুলো ক্লাস শেষ করা আসলে পসিবল হবে না 2টা ক্লাসের মাধ্যমে।
বাট তোমাদের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমি শুরু করতে যাচ্ছি T20 ব্যাচ। যারা 24-এ রয়েছে T20 ব্যাচে কিন্তু অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, তোমরা জেনে খুশি হবে। সো আমরা কিন্তু 20 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি T20 ব্যাচ। আর এই T20 ব্যাচে আমরা টানা 20 দিন ক্লাস নিব। 20টা ক্লাসের মাধ্যমে আমাদের পুরো ইকোনমিক্সটা আমরা শেষ করবো। ফার্স্ট আমরা দুইটাই। সো কোর্স সম্পর্কে জানার জন্য এবং ভর্তি হওয়ার জন্য 499 টাকা দিয়ে ফুল কোর্সটা পেয়ে যাবা। ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা কুমিল্লা মানুষ বেশি দেখতে পাচ্ছি, কুমিল্লার মানুষ অনেক বেশি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমার কুমিল্লা অনেক পছন্দের একটা জায়গা। সো আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আমরা একদম আস্তে আস্তে খুব সুন্দর করে ভালোভাবে শিখবো। সবাই একটু মাইন্ড ফ্রেশ করে বসো। এবং আমরা আজকে এই চ্যাপ্টারটা যদি একটু কঠিন মনে হইতে পারে, বাট আমি একটু একদম ইজি করে পড়ানোর চেষ্টা করব। সো অধ্যায়টা নিয়ে অনেকের অনেক বেশি ভয়ে থাকো তোমরা, যে এই অধ্যায়টা স্যার সব অধ্যায় পারি বাট এই অধ্যায়টা পারি না, অনেক বেশি কঠিন লাগে। আশা করছি আজকে ক্লাসটা করলে তোমরা আস্তে আস্তে আমার ক্লাসগুলো যদি করো লাইভে, বৃহস্পতিবার এবং শনিবার হচ্ছে রাত 8টা থেকে আমি ক্লাস নিব। সো চলো আমরা শুরু করে দিই। এই অধ্যায়ের নাম সামগ্রিক আয় ও ব্যয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে অ্যাগ্রিগেট ইনকাম এবং এক্সপেন্ডিচার বলা হয় এটাকে, এই চ্যাপ্টারের নাম। সো আমরা শুরুতেই এই চ্যাপ্টারে যেহেতু দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সামগ্রিক আয়, একটা সামগ্রিক ব্যয়। সো আমরা সামগ্রিক আয় সম্পর্কে আগে আলোচনা করব, যেটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, যেটাকে বলা হয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলা হয়। সো সামগ্রিক আয়, জাতীয় আয়, যেটাকে বলে সামগ্রিক আয় বা অ্যাগ্রিগেট ইনকাম, যেটাকে আমরা এআই বলে থাকি। আর এটা হচ্ছে জাতীয় আয়ও বলা যায় এটাকে, যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বা এনআই বলে থাকি। আরো একটা নাম আছে এটা, কে বলতে পারবা সেটা? এটাকে আরেকটা, এই জাতীয় আয়টাকে আমরা আরেকটা নামে বলতে পারি, মানে শর্টকাটে বলতে পারি, সেটা হচ্ছে ওয়াই দ্বারা বোঝানো হয়, জাতীয় আয়কে বোঝানো হয়। কেমন? কেন ওয়াই দ্বারা জাতীয় আয়কে বোঝানো হয়? আমরা এই ইনকামকে ভালো মাথায় রাখবা ভালো করে, এই যে ইনকাম বলছি আয়, এই ইনকামকে আমরা বা ইকোনমিক্সে এই আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। আয়কে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। কেউ কি আমাকে বলতে পারবা যে আয়কে আমরা ইকোনমিক্সে ওয়াই দ্বারা কেন প্রকাশ করি? আমার সাথে প্রায় 227 অর্থাৎ 227 জন যুক্ত আছো। আমি তোমাদের সবাইকে একবার রিকোয়েস্ট করব, সবাই একবার ক্লাসে শেয়ার করে দিবা, এরপর আর বলবো না, ঠিক আছে? পুরো ক্লাস আর বলবো না, জাস্ট 227 জন একবার শেয়ার করে দাও, ঠিক আছে? এরপর আর বলবো না, দেন আমরা মূল ক্লাসটা আলোচনা করবো ইনশাআল্লাহ। একবার তোমরা শেয়ার করে দিবা, জাস্ট একবার। 227টা আমি শেয়ার চাই, আর কিছু চাই না, ঠিক আছে? এইটুকুই করলে হবে, আর কিছু করতে হবে না। তো আমরা কেন ওয়াই কে, এই আই কে কেন আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, কেউ কি বলতে পারবা? নাইমা রয়েছে আমাদের সাথে, মেনশন করছে, ধন্যবাদ যারা মেনশন করছো। ওয়াই মানে হচ্ছে ইয়েল্ড, হ্যাঁ আমাদেরকে বিতি চক্রবর্তী বলেছে ওয়াই মানে হচ্ছে ইয়েল্ডকে বোঝানো হয়। গুড, ভেরি গুড স্যার। রেকর্ডেড ক্লাস রাখিয়েন, আমি রেকর্ড ক্লাস রাখবো না বলে দিয়েছি, কারণ হচ্ছে তোমরা লাইভে ক্লাস করো। দেখো আজকে যে বলছি আমি লাইভ ক্লাসটা রেকর্ড রাখবো না, তোমরা প্রায় 250 জন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো। কিন্তু যখনই বলি যে লাইভ ক্লাসগুলো আমরা রেকর্ড তোমাদেরকে দিয়ে দিব, তখন আমার ক্লাসে থাকে 80 জন, তখন আমার ক্লাসে থাকে 50 জন। তা আমার কেমন লাগবে? আমি এত কষ্ট করে পরিশ্রম করে ক্লাসটা নিচ্ছি, কিন্তু তোমরা ক্লাসগুলো করতেছো না, তা আমার তো খারাপ লাগবে, তাই না? সবাই একবার শেয়ার করে দিও যারা যুক্ত হচ্ছে নতুন করে আর কি। আমরা বলছি আয়, যেটাকে আমরা ইকোনমিক্সে, আমরা যদিও এই আয়কে ইকোনমিক্সে আমরা কি বলে থাকি? ইনকাম যদি বলিও, ইনকাম যদি আমরা বলেও, বাট ইনকামকে আমরা এই আয়কে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি না, কারণ ইকোনমিক্সে এই আয় দ্বারা বোঝানো হয় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে। আয় দ্বারা কাকে বোঝানো হয় বলতো? বিনিয়োগকে বোঝানো হয়। তাহলে আমরা স্যার এই আয়কে কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা এই আয়কে প্রকাশ করতে পারি, এই আয়ের আরেকটা ইংরেজি আছে যেটাকে আমরা বলে থাকি ইয়েল্ড, YIELD, বা এটা বলতে পারো অনেকে ইয়েল্ড বলে, অনেকে ইল্ড বলে, দুটোই সেম জিনিস। সো ইয়েল্ড বা ইল্ড দ্বারা আসলে আয়কে বোঝানো হয়। কেমন? সো এই ইল্ড থেকে বা ইয়েল্ড থেকে হচ্ছে ওয়াই নেওয়া হয়েছে, তাই আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, কারণ সেম আয় দ্বারা তো আমরা বিনিয়োগকে, আবার সেম আয় দ্বারা আমরা আয়কে বোঝাতে পারি না। তাহলে গেল মূল বিষয়টা। এরপর আমরা চলে আসি, দেখো এখানে বলা হচ্ছে সামগ্রিক আয়, যেটাকে আমরা বলছি অ্যাগ্রিগেট ইনকাম, আবার জাতীয় আয়, যেটাকে আমরা বলছি ন্যাশনাল ইনকাম। আবার দেখো আমরা এই ন্যাশনাল ইনকামকে আবার কি বলতে পারি? ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। সো এই তিনটা কিন্তু সেম জিনিস। তাহলে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম বা অ্যাগ্রিগেট ইনকাম, বা শুধু যদি বলি আয় বা জাতীয় আয়, সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এই তিনটা কিন্তু একই জিনিস। সো জাতীয় আয় বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়? এখানে লেখা আছে যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদন করে বা উৎপাদন করা হয়, তার বাজার দামের
সমষ্টিকে আমরা বলছি সামগ্রিক আয় বা জাতীয় আয় বলছি। একদম সহজ কথায় যদি বলি, আমি যদি বলি বাংলাদেশের জাতীয় আয় কত, মানে বাংলাদেশের সব ইনকাম কত, সব জিনিসের ইনকাম কত, তাহলে একদম সহজ কথায় আমরা বলতে পারি বাংলাদেশে যতগুলো দ্রব্য উৎপাদন হচ্ছে সেই দ্রব্যগুলোর বা যত সেবা উৎপাদন হচ্ছে সেই সেবার আর্থিক মূল্য বা বাজার মূল্য, সেটাকে আমরা কি বলতে পারি, জাতীয় আয় বলতে পারি। তার মানে এখানে একটা অবশ্যই ফ্রেম, মানে সময় ফ্রেম থাকবে, সেটা হচ্ছে সাধারণত এক বছরে বা কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে, এই জিনিসটা একটু পরে বলতেছি আমি, বিদ্যমান সম্পদকে ব্যবহার করে এটা পরে বলতেছি, যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন হবে। এখানে আরেকটা ওয়ার্ড আছে, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। আচ্ছা, প্রত্যেকটা বিষয় আমি একবার একটু ক্লিয়ার করে বলে ফেলি। একটি নির্দিষ্ট সময় বলতে সাধারণত এক বছরকে বোঝাচ্ছে, অর্থাৎ এক বছরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন হবে সেটা কিসের মাধ্যমে উৎপাদন হবে, দেশের যে সম্পদ আছে, বিদ্যমান সম্পদ আছে, সেই বিদ্যমান সম্পদকে ব্যবহার করে, অর্থাৎ যতগুলো সব দেশের রিসোর্স আছে, আমরা বলতে পারি উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেগুলোকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। স্যার, দ্রব্য অনেক ধরনের হয়, একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য, একটা হচ্ছে মাধ্যমিক, একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। প্রাথমিক মানে আমরা বলতে পারি, মনে করো যে আমরা হচ্ছে তুলা উৎপাদন করে, এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য। তুলা থেকে যখন সুতা হবে সেটা হবে মাধ্যমিক, সুতা থেকে যখন কাপড় হবে সেটা হবে তো প্রস্তুতকৃত বা বলতে পারো চূড়ান্ত দ্রব্য। কেমন? তার মানে আমরা প্রথমে কি বলছি, তুলা থেকে কি হয় বলতো, তুলা থেকে সুতা হয়, সেই সুতা থেকে কি হয় বলতো, কাপড় হয়। তাহলে তুলা হচ্ছে একটা প্রকৃতি থেকে একটা জিনিস পাইছে, এটা প্রাথমিক দ্রব্য, সেখান থেকে মাধ্যমিক হয়েছে সুতা হয়ে, সেখান থেকে ব্যবহারযোগ্য বা যেটা আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কাপড়, সেটা তৈরি হচ্ছে। এবার আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে তৈরি কাপড় হইতে পারে। সো এটাকে বলা হচ্ছে যে আমরা যেটা এখানে সামগ্রিক আয় যখন কাউন্ট করব, তখন আমরা তুলার দামও কাউন্ট করব, সুতার দামও কাউন্ট করব, কাপড়ের দামও কাউন্ট করবো, এমন কিন্তু হবে না। আমাদেরকে যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে যেটা ফাইনাল গুডস থাকবে, যেটা আমাদের চূড়ান্ত পণ্য থাকবে, যেটার পরে এই দ্রব্যটা আর কি হবে না, পরিবর্তন হবে না, বা যেটা সরাসরি কনজিউম করা যাবে বা ভোক্তারা সরাসরি ভোগ করতে পারবে, সেই দ্রব্যটা শুধু দাম কাউন্ট করতে হবে। সেই দ্রব্যটার দাম যদি হয় মনে করো 100 টাকা কাপড়ের দাম, তাহলে সেটাকে আমরা কাউন্ট করব, সেটা আর্থিক মূল্য বা সেটা বাজার মূল্য, সেটা আমরা এখানে কাউন্ট করব, সেটাকে আমরা বলছি সামগ্রিক আয়। তাহলে আমরা আবার একটু সহজ করে বলি, এক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশে যে পরিমাণ সম্পদ বা বিদ্যমান সম্পদ রয়েছে সেগুলোকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন হবে, শুধু দ্রব্য কিন্তু নয়, শুধু দ্রব্য কিন্তু উৎপাদন করবে এমন না, সেবা উৎপাদন করলে সেটা কিন্তু সামগ্রিক আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য বা তার বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলছি যে জাতীয় আয় বা সামগ্রিক আয়। আমরা কি সবাই পারবো এই সংজ্ঞাটা? তো এখানে আরেকটা সূত্র আছে, মানে জাতীয় আয় বের করার সূত্র। যদিও এখানে তিনটা সূত্র আমরা পড়বো, জাতীয় আয় বের করার জন্য তিনটা ওয়ে আছে বা তিনটা মেথড আছে, আমরা নেক্সট স্লাইডে পড়বো। বাট আপাতত এখানে একটা আমরা সূত্র লিখেছি যে ওয়াই মানে জাতীয় আয়, এআই মানে অ্যাগ্রিগেট ইনকাম, এনআই ন্যাশনাল ইনকাম মানে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস ডট 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 xn ইন্টু pn। দ্যাট মিনস এখানে লেখা আছে যে x1 মানে হচ্ছে একটা দ্রব্য, সেই দ্রব্যের দাম x1, সেটার পরিমাণ এবং সেটার দাম হচ্ছে p1, গড় দাম বলতে পারো, বাজার দাম বলতে পারো, একই কথা। সো একটা দ্রব্য সেই পরিমাণের সাথে তার গড় দাম গুণ করব, পাশাপাশি আরেকটা দ্রব্য, যে দ্রব্যের নাম মনে করো x2, তার গড় দাম হচ্ছে p2, এটা গুণ করব। একটা দ্রব্য হচ্ছে x3, তার দাম হচ্ছে p3, এটা গুণ করব। এভাবে করে একটা অর্থনীতিতে যতগুলো দ্রব্য আছে, এখানে আমি তিনটা বলছি, 10,000ও থাকতে পারে, 3,000, 30,000, 50,000ও থাকতে পারে, যতগুলো দ্রব্য আছে সেই দ্রব্যগুলোর পরিমাণের সাথে তার দাম গুণ করে করে এভাবে করে করে সবগুলো সমষ্টি বের করা, অর্থাৎ x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p2 প্লাস ডট 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 xn ইন্টু pn। n মানে হচ্ছে n সংখ্যক, যতগুলো একটু বাড়তে থাকবে, যতই হোক না কেন, সবগুলো যদি আমরা গুণ করে করে যদি সমষ্টি বের করি, সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা উৎপাদন পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করা, উৎপাদন পদ্ধতির সূত্র এটা। কেমন? এটাকে আমরা কি বলবো, কোন পদ্ধতি বলো তো? উৎপাদন পদ্ধতি বলবো। সো উৎপাদন পদ্ধতির মাধ্যমে উৎপাদন পদ্ধতির মাধ্যমে যদি আমরা সামগ্রিক আয় বের করতে চাই, তাহলে হবে এই সূত্রটা। এটা আমরা একটু পর আবার দেখবো, জাস্ট আপাতত মুখস্থ করার চেষ্টা করছি, অথবা আমরা বোঝার চেষ্টা করছি বিষয়টা, যে সামগ্রিক আয় বিষয়টা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা সবাই একটু, তোমাদের সবাইকে 10 সেকেন্ড সময় দিব, আমাদেরকে সামগ্রিক আয়
বা জাতীয় আয়, এই সংজ্ঞাটা আমাকে তোমাদেরকে মুখস্থ করতে হবে। সবাইকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। এর মধ্যে তোমরা যারা ক্লাসে পরে দিয়ে যুক্ত হচ্ছ, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই হচ্ছে আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে, তাদের যারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ক্যাপশনে কিন্তু আমাদের পড়ালেখার যে চলমান কোর্সগুলো আছে সেগুলো দেওয়া আছে। সো এই কোর্সগুলোতে তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের কিন্তু এইচএসসি 24-এর নতুন কোর্স শুরু হয়ে আছে, গোল্ডেন ব্যাচ অল সাবজেক্টের, মাত্র 1499 টাকা দিয়ে। সো 24-25-এর যারা আছো তারা কিন্তু গোল্ডেন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়াও রয়েছে আমাদের হচ্ছে 24-এর জন্য র্যাপিড ব্যাচ চলমান আছে। আবার যদি আর তোমরা চাও যে শুধুমাত্র ইকোনমিক্স পড়বা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্সের জন্য রয়েছে, শুরু হচ্ছে T20 ব্যাচ। 24-এর যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য T20 ব্যাচ শুরু হচ্ছে আগামী মে মাসের 20 তারিখ থেকে, যেখানে আমরা 20টা ক্লাস করবো টানা 20 দিন এবং হচ্ছে 2 ঘন্টা করে। এছাড়া যারা 25-এর আছে তাদের জন্য জিরো টু হিরো ব্যাচ আছে। আর আইসিডি যারা পড়তে চাও তাদের জন্য আইসিডি এক্সেলেন্স একটা ব্যাচ আছে 24-এ, সেটা তো চাইলে ভর্তি হতে পারো। সো অল ডিটেলস কিন্তু পড়ে দেওয়া আছে ক্যাপশনে, তোমরা যারা সেখান থেকে দেখে নিতে পারো, নো প্রবলেম। আর ভর্তির জন্য যে কোনো বিষয়ের জন্য আমাদের পেজে মেসেজ করবো, অথবা আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বার যোগাযোগ করবা 01746561163। এই নাম্বারে তোমরা কি করবা, যোগাযোগ করবা। তো তোমাদের কি মুখস্থ হয়ে আছে? ওকে, একটু মুখস্থ করে ফেলো সবাই। এই নাম্বারে সরাসরি কল দিবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা 01746561163 এই নাম্বারে। যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একবার করে ক্লাসটা অন্ততপক্ষে শেয়ার করে দিও নিজের বলে, এটা তোমার দায়িত্ব। দিশামণি আমাদেরকে বলছে, আসসালামু আলাইকুম স্যার, আপনি অনেক ভালো পড়ান। আমি আপনার ক্লাস করেছি, শুধু কোনো প্রাইভেট পড়ি নাই, আমি কলেজে ক্লাস করি নাই। আলহামদুলিল্লাহ এক্সামে অনেক ভালো হয়েছে আপনার ক্লাস করে। আমি এসএসসি 23-এর ব্যাচ। আচ্ছা, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইরান বলেছে আমাদেরকে দিশামণি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য দিশা। এবং ছোট ভাই বোন থাকলে তাদেরকে অবশ্যই আমাদের সম্পর্কে জানিয়ে দিবা। হালিমা বেগম আমাদের সাথে রয়েছে, স্যার আমার লাইভ ক্লাসের পাশাপাশি পরে রেকর্ড ক্লাস দেখি, স্যার ক্লাসটা রাখিয়েন। সরি স্যার, আমি ক্লাসটা রাখবো না, এই জন্য আবার বলছি, কারণ ক্লাসটা তুমি যদি আমি ক্লাসটা রাখি তাহলে তোমরা ক্লাসে লাইভে ক্লাস করো না, আমার ভালো লাগে না। লাইভে ক্লাস না করলে আমার মনে হয় যে না, আমি তোমাদের কিছু দিতে পারছি না, তোমাদের জন্য আমি ভালো কিছু করতে পারতেছি না, এরকমই মনে হয় আমার আলটিমেটলি। সো লাইভে করবা, আমার সাথে লাইভে ক্লাস করবা, লাইভের পরে ক্লাস আর থাকবে না। রাহাতুল ইসলাম বলছে নোট করে ফেলবা, আমার সাথে নোট করে ফেলবা, যা স্লাইডে আসবে সব নোট করবা, ঠিক আছে? আমি অনেকক্ষণ সময় দিব স্লাইডটা, তো তুমি নোট করতে পারবা ততক্ষণ। আমি যখন লেকচারটা দিচ্ছি না তখন তুমি নোট করে ফেলবা। বৃষ্টি বলেছে, স্যার আপনার ইউটিউবে ক্লাসগুলো রেকর্ড ক্লাসগুলো করছি, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, থ্যাংক ইউ। রাব্বি বলেছে, ওকে মেনশন করেছে, ধন্যবাদ। আমাদের কি ডান হয়েছে? সবাই একসাথে ডান লিখবা। সবার যদি এই সংখ্যাটা মুখস্থ হয়ে যায়, আমাদের কি সংখ্যা, যে তোমার সামগ্রিক আয় বের করার সংখ্যা যদি তোমাদের মুখস্থ হয়ে যায়, এই সংখ্যাটা যদি মুখস্থ হয় তাহলে তোমরা সবাই একসাথে ডান লিখবা যে স্যার মুখস্থ হয়ে আছে, ডান। তো আমরা এরপরের স্লাইডে আগাবো। আমরা এই যে সামগ্রিক আয় বলতেছি, এই সামগ্রিক আয় বের করার জন্য কিন্তু বিভিন্ন কি আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা জানবো। মিশরাত জাহান আমাদেরকে বলেছে, স্যার আপনি অনেক ভালো বোঝান, জাস্ট আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ মিশরাত জাহান। ওকে, সবাই এক জায়গায় ডান বলছে, আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। তাহলে সবাই মোটামুটি শিখে ফেলেছে, আমার সাথে ক্লাসে করে ফেলতে হবে, সবকিছু শিখে ফেলতে হবে ক্লাসের মধ্যে। ক্লাসের কোনো পড়া নেই, ক্লাসের পরে কোনো পড়া নেই, ক্লাসের মধ্যে সব শেষ। সো আমরা সবাই একবার একটু নোট করে ফেলবো, মানে যখনই আমি করাচ্ছি না তোমরা একবার নোট করে ফেলবা তোমাদের সুবিধার জন্য আর কি। সো দেখো, এই যে সামগ্রিক আয় বলতেছি, এটা পরিমাপের পদ্ধতি আছে হচ্ছে 3টা। সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি, ওটা এখানে হবে না। সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি 3টি। 1 নাম্বার হচ্ছে উৎপাদন পদ্ধতি, যেটাকে আমরা বলি প্রোডাকশন মেথড। 2 নাম্বার হচ্ছে আয় পদ্ধতি, যেটাকে আমরা বলি ইনকাম মেথড। 3 নাম্বার হচ্ছে ব্যয় পদ্ধতি, যেটাকে আমরা বলি এক্সপেন্ডিচার মেথড। অর্থাৎ সামগ্রিক আয়কে আমরা 3 ভাবে পরিমাপ করতে পারি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং হচ্ছে ব্যয় পদ্ধতি। সো আমরা প্রায় 380-র কাছাকাছি যুক্ত আছি, 280 জনের মতো কাছাকাছি যুক্ত আছি। একবার একটু শেয়ার করে দিলে 300 প্লাস হবে। সো 300 হলে আমাদের ভালো লাগবে, ঠিক আছে? সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও যারা আছে পরবর্তীতে। আমরা এই 3 প্রকার একটু সবাই মুখস্থ করে ফেলবো, যে উৎপাদন বা সামগ্রিক আয় বের করার পদ্ধতি হচ্ছে 3টা, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। সবাই মুখস্থ করে ফেলো। সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি 3টি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। হামিদুল ইসলাম বলেছে, ভাইয়া আমার ইজি ইকোনমিক্স বইটা আছে, তাহলে নোট করা লাগবে না। হ্যাঁ, যাদের আবার বই আছে ইজি ইকোনমিক্স বই, তাদের কিন্তু নোটও করা লাগবে না, তাদের সাথে কিন্তু ইজি ইকোনমিক্স বইটা থাকলেই হয়ে যাচ্ছে। আমার লেখা যে ইজি ইকোনমিক্স বইটা, সেটা থাকলে কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে একদম হুবহু আছে।
সো নোট করার দরকার নাই, তোমরা আমার সাথে ক্লাসগুলো করলে হয়ে যাবে। আরিফ বলেছে বেস্ট স্যার বেস্ট, থ্যাংক ইউ। ইতু বলেছে মেনশন করেছে ধন্যবাদ। নাহিদ মেনশন করেছে থ্যাংক ইউ। আমরা এই তিনটা পদ্ধতি একটু মুখস্থ করে ফেলবো, হয়ে গেছে বলছে আমাদেরকে ওমর ফারুক। সো আমরা বলবো সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি তিনটি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। ডিটেলস এখন আলোচনা করবো একটা একটা করে। চলো প্রথমটা আমরা দেখবো উৎপাদন পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করার সিস্টেম। সো এখানে আসলে তোমাদেরকে একটু আগে যে আমি সূত্রটা লিখেছিলাম না, উৎপাদন পদ্ধতি বের করা, সামগ্রিক আয় বের করার জন্য যে উৎপাদন পদ্ধতি তোমাদেরকে বলেছি, উৎপাদন পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করার সূত্র সেটাই, যে ওয়াই এ আই এন আই সমান x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস ডট ডট x3 ইন্টু p1। অর্থাৎ একটা দ্রব্য সেই দ্রব্যের পরিমাণের সাথে সেই দ্রব্যের দাম, সেই আরেকটা দ্রব্য সেই দ্রব্যের পরিমাণের সাথে সেই দ্রব্যের দাম, এভাবে করে যতগুলো দ্রব্য থাকবে একটা অর্থনীতিতে সবগুলো দ্রব্যের দামের সাথে তার পরিমাণ গুণ করে করে সমষ্টি বের করলে বা এটার যোগফল বের করলে সেটাই হবে আমাদের অ্যাগ্রিগেট ইনকাম, বা আমরা ওয়াই বা এআই বলতে পারি। তো এটাকে এখানে লেখা হয়েছে যে কোনো আর্থিক বছরে যেসব দ্রব্য ব্যবসা উৎপাদন হয় তার প্রতিটির পরিমাণকে নিজ নিজ গড় বাজার দাম দ্বারা গুণ করে সমষ্টি নির্ণয়ের মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পাওয়া যায়। জাস্ট একবার দুইবার, মানে এক দুইবার পড়ে দেখো, এই লাইনগুলো এক দুইবার পড়ে দেখো। যারা যারা মনে করতেছে নোট করবা বা খাতায় লিখবা, তোমরা একটা কাজ করতে পারো, আগে একটা স্ক্রিনশট মেরে দিবা। কেন জানো? কারণ যদি আমি পরের স্লাইডে চলে যাই তো তুমি লেখাটা যেন পরে পাও, সেজন্য তুমি একবার কি করবে, একটা স্ক্রিনশট মেরে দিবা, তারপর লেখা শুরু করিও। ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা প্রতিটা স্লাইডে। বেশি স্লাইড পড়াবো, আমি মাত্র 7টা স্লাইড পড়াবো আজকে, তো এই 7টা স্ক্রিনশট নিতে পারবা তুমি চাইলে ইজিলি। ওকে, রবিউল ইসলাম আমাদের সাথে রয়েছে। ভাইয়া আপনার বুকের দাম কত? আমাদের ইজি ইকোনমিক্স বইটার দাম হচ্ছে 320 টাকা, কুরিয়ার ফি সহ 380 টাকা যাবে। তুমি যেখান থেকে নিতে নাও, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারবা বইটা, এবং হচ্ছে কি করতে পারবা, তোমার হচ্ছে তোমরা আমাদের পেজে মেসেজ দিবা বইটা সংগ্রহ করার জন্য, বইটা নেওয়ার জন্য। শুধু ইজি ইকোনমিক্স বইটা পড়লে হবে? হ্যাঁ হবে, এটা পড়লে হবে, ভালো করে পড়বা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। অধ্যায় কি আজকে শেষ? কেমনে শেষ করবো ভাইয়া, একদিন একটা অধ্যায় শেষ করা কি পসিবল? অনেক বড় অধ্যায় তো। সুমন আহমেদ বলেছে হ্যালো ভাইয়া, হ্যালো। আমাদের সাথে ক্লাসগুলো রেগুলার করতে হবে, 1 ঘন্টা করে সময় নিব সপ্তাহে, আমি 2 দিন। সো তোমরা আমার সাথে করতে পারো, তোমাদের জন্য বেটার। সেটা গোল্ডেন ব্যাচে ভিডিওগুলো দিয়েন স্যার, সামনে এক্সাম ইনশাল্লাহ। স্যার এই অধ্যায়ের চিত্র বুঝিয়ে দেন। এই অধ্যায়ের চিত্র, হ্যাঁ বুঝাবো ভাইয়া, সব কিছু আস্তে আস্তে আমি সিরিয়ালে যাচ্ছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করবা। প্লেলিস্টের ভিডিওগুলো ভাই এখন আর পাবা না, তোমাদেরকে এখন কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? আমাদের 24-এর জন্য কিন্তু T20 ব্যাচ শুরু হচ্ছে, সেটাতে ভর্তি হতে পারো। স্যার আপনার ক্লাসগুলো করে আমার অনেক ভালো লাগে, আপনি অনেক ভালো বোঝান, ইউ আর দ্য বেস্ট টিচার। থ্যাংক ইউ মুক্তা ইসলাম। রবিউল ইসলাম বলেছে পেজে নক দিয়ে বুকটা কিনতে পারবো? হ্যাঁ কিনতে পারবো, পেজে, এই পেজে মেসেজ দিবা এবং বইয়ের অর্ডার করবা। তোমরা যদি বলো যে ইজি ইকোনমিক্স বইটা আমি ক্রয় করবো, তাহলে তোমাদেরকে ডিটেলস বলে দিবে কেমন তুমি ক্রয় করবো। সো শেষ, আমরা উৎপাদন পদ্ধতি আশা করি বুঝতে পেরেছি, কারণ এটি সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি, সূত্র সম্পর্কে বলে ফেলছি। গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আয় পদ্ধতি, মানে ইনকাম পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা সামগ্রিক আয় বের করব। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমার বাসায় তোমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্য থেকে যারা ইনকাম করে, তারা কোন কোন সেক্টর থেকে ইনকাম করে, বা তোমার ফ্যামিলির ইনকাম তুমি যদি চিন্তা করো, তোমার ফ্যামিলির কোন কোন জায়গা থেকে ইনকাম হইতে পারে। প্রথমত তোমার ফ্যামিলিতে মনে করো যে কোনো একজন ব্যক্তি আছে যিনি হচ্ছে চাকরি করেন কোন এক জায়গায়, সেখান থেকে তিনি মজুরি পান, যেটাকে আমরা বেতন বা মজুরি বলে থাকি। এটা একটা ওয়ে, অর্থাৎ কোন এক জায়গায় চাকরি করে তোমার বাবা, চাচা বা ভাই, সো সেখান থেকে ইনকাম হয়, বেতন থেকে, অর্থাৎ যেটাকে আমরা মজুরি বলে থাকি। কেমন? মজুরি বলে থাকি, এই যে মজুরি থেকে ইনকাম হয়ে থাকে 1 নম্বরে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমাদের মনে করো কোনো একটা জমি আছে, তোমাদের কোনো একটা বিল্ডিং আছে, তোমাদের কোনো একটা গাড়ি আছে, তোমাদের কোনো একটা বাড়ি আছে, সেটা তোমরা ভাড়া দাও, সেখান থেকে তোমরা কি পাও? খাজনা, যেটাকে আমরা কি বলে থাকি? রেন্ট বলে থাকি, তাই না? রেন্ট পেয়ে থাকো। এরপরে দেখো যে তোমাদের মনে করো কিছু টাকা জমা আছে, সেটা তোমরা ব্যাংকে জমা রেখেছো, সেখান থেকে সুদ বা ইন্টারেস্ট পাচ্ছ, অথবা মনে করো যে হ্যাঁ সুদ বা ইন্টারেস্ট পাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি যে সেখান থেকে ইনকাম হচ্ছে। অথবা মনে করো তোমাদের একটা ব্যবসা আছে, বা তোমার বাবা মনে করো যে শেয়ার বাজারে কি করে, বিজনেস করে, শেয়ারের মার্কেটে রয়েছেন, সেক্ষেত্রে সেটা একটা বিজনেসের মতোই। তো একটা ব্যবসা করে, যে কোনো একটা ব্যবসা, সেখান থেকে ইনকাম হয়, যেটাকে আমরা প্রফিট বলি। এই 4টার বাইরে কিন্তু একটা দেশের মানুষের আর কোনো ইনকামের সোর্স নাই। তুমি নিজে চিন্তা করে দেখো,
এই 4টা সোর্স থেকে কিন্তু একটা দেশের মানুষ ইনকাম করে থাকে, তাই না? তা আমি যদি বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলি, তোমরা তৃতীয় অধ্যায়ে যারা যারা আমার সাথে ক্লাসগুলো করেছো, আমি কয়েকটা ক্লাস করাইছি, পেজে আছে আমাদের পেজে, গোল্ডেন ব্যাচের আমি 2টা ক্লাস করাইছি। গোল্ডেন ব্যাচের যারা ভর্তি হয়েছে তারা তো সব ক্লাস পাচ্ছে তৃতীয় অধ্যায়ে, আর যারা ভর্তি হয়নি 25-এর যারা শিক্ষার্থী আছো, যারা গোল্ডেন ব্যাচে ভর্তি হয়নি, মাত্র এখনো আমরা 4টা ক্লাস করাইছি। সো যারা ভর্তি হয়নি ভর্তি হয়ে যেতে পারবা অল সাবজেক্টে 1500 টাকা দিয়ে, মানে 1499 টাকা দিয়ে আর কি। সো এই গোল্ডেন ব্যাচে কিন্তু আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে 2টা ক্লাস কিন্তু এই পড়ালেখা পেজে নিয়েছি। ওই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে পড়াইছি যে তৃতীয় অধ্যায়ের শুরুতেই যে উৎপাদনের উপকরণ হচ্ছে 3টা, অর্থাৎ আমরা যদি এই কলমটা বানাতে চাই সেই জন্য আমাদের উৎপাদন উপকরণ হচ্ছে 4টা। আমরা এই কলমটা বানাতে গেলে আমাদের 4টা জিনিস প্রয়োজন হবে। যে কোনো জিনিস বানাতে গেলে আমাদের 4টা জিনিসের প্রয়োজন হয়। 1 নাম্বার হচ্ছে ভূমি, 2 নাম্বার শ্রম, 3 নাম্বার হচ্ছে মূলধন, 4 নাম্বার হচ্ছে সংগঠন। তার মানে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। কোনো জিনিস উৎপাদনের জন্য এই 4টা জিনিস লাগবে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যারা যারা তৃতীয় অধ্যায় পড়ছো তাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন যে উৎপাদন উপকরণ 4টি। আরেকটা আছে যেটাকে আমরা আধুনিক অর্থনীতির ক্ষেত্রে ইউজ করে থাকি, যে আরেকটা অর্থনীতিবিদরা আরেকটা উৎপাদন উপকরণ হিসেবে চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে প্রযুক্তিকে। বাট এই 4টা আমাদের মুখস্থ করলে হবে, বাকিটা আমাদের লাগে না। প্রযুক্তি তেমন একটা আমাদের বইয়ের মধ্যে নাই, এটা লাগেও না। সো আমরা এই 4টা উৎপাদনের যে উপকরণ, এই উপকরণের জন্য কিছু পারিশ্রমিক আছে। এই পারিশ্রমিকগুলো কি জানো? এই যেগুলো তোমাদের একটু আগে বলছি আমি, অর্থাৎ তোমাদের একটা ভূমি থাকলে সেখান থেকে তোমরা খাজনা পাও। তোমার একটা শ্রম, মানে তোমার যদি বাবা চাকরি করে বা তোমার ভাই চাকরি করে, সেখান থেকে তোমরা কি পাও? মজুরি পাও। মূলধন, তোমাদের কিছু টাকা পয়সা থাকলে সেটা তোমরা কোনো জায়গায় বিনিয়োগ করে বা রেখে সেটার জন্য সুদ পাও বা ইন্টারেস্ট পাও। আর সংগঠন থেকে কি পাও? মুনাফা বা প্রফিট পেয়ে থাকো, তাই না? অর্থাৎ তোমার বাবা কোনো একটা ব্যবসা করে, মানে সংগঠিত করে, ব্যবসা পরিচালনা করে, সেখান থেকে কি পেয়ে থাকো? মুনাফা পেয়ে থাকো, তাই তো? তারপরে এগুলো সবগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদন উপকরণ কয়টি বলে? 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর সেটার হচ্ছে উপকরণ হচ্ছে এটার এই উপকরণগুলো হচ্ছে এই উৎপাদন উপকরণগুলোর হচ্ছে পারিশ্রমিক বা এগুলো থেকে যে ইনকামটা আমরা পাই সেটা হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা। আমরা সবাই একটু এই 4টা জিনিস একটু মুখস্থ করব। উৎপাদন উপকরণ নাম মুখস্থ করব, তার সাথে তার পারিশ্রমিক যেটা আছে সেটা একটু মুখস্থ করে ফেলবো সবাই একসাথে। দ্রুত একটু মুখস্থ করে ফেলবা। উৎপাদন উপকরণগুলোর নাম মুখস্থ করবে এবং হচ্ছে এটার কি মুখস্থ করবা? তোমার হচ্ছে উৎপাদন উপকরণের তোমার হচ্ছে পারিশ্রমিকগুলো মুখস্থ করবা। দ্রুত করো। T20 ব্যাচে শুধু ইকোনমিক্স আর আমাদের র্যাপিড ব্যাচ চলমান আছে, সেই ব্যাচে অল সাবজেক্ট ক্লাস হয়। র্যাপিড ব্যাচে 1499 টাকা, এক্সাম সহ সব পেয়ে যাবা। আর T20 ব্যাচে শুধু ইকোনমিক্স হবে। 20 দিন আমি ইকোনমিক্স পড়াবো, 20 দিনে 20টা ক্লাস নিব 2 ঘন্টা করে, এবং সেই ক্লাসগুলো করলে A to Z সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইকোনমিক্সের সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা T20 ব্যাচে ভর্তি হওয়া নাই, 24-এর আসো, আমি বলবো আজকে ভর্তি হয়ে যাও। আমাদের পেজে মেসেজ দিয়ে 499 টাকা, বেশি কিছু না, এটা তোমার লাইফ চেঞ্জিং কোর্স হবে আমি আশা করি। নীল পাখি বলেছে আমাদেরকে, ভাইয়া এই অধ্যায়ের পর 10ম অধ্যায় করেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়া। কাইসার হামিদ বলেছে আসসালামু আলাইকুম, তৃতীয় অধ্যায় আবার রিপিট করলে অনেক ভালো হতো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তার বলছে সুস্থ বলেছে শান্ত বলেছে আমাদেরকে T20 ব্যাচের কত টাকা? 499 টাকা, মাত্র 499 টাকা T20 ব্যাচ। হামিদুল ইসলাম বলেছে স্যার আপনি এই ক্লাসগুলো কয়দিন পর পর নিবেন? এই ক্লাস হচ্ছে আমি বৃহস্পতিবার আর শনিবার নেব ক্লাস, 2টা করে ক্লাস নেব সপ্তাহে। আর T20 ব্যাচে 7 দিনে 7 দিন ক্লাস হবে। শিরিন জান্নাত বলেছে স্যার আপনি অনেক ভালো করে পড়ান, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ শিরিন জান্নাত। আমাদের সাথে রয়েছে নাহিদ, সিকিউ করান, ইনশাআল্লাহ ভাইয়া করাবো। আগে টপিকটা শেষ করতে দাও, তারপর আমি সিকিউ করা দিব। শুভ বলেছে এই চ্যাপ্টার কমপ্লিট করে দেন স্যার, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিব, এটা তো আমি বললাম। বাট আমি লাইভে ক্লাসগুলো করাবো, এই ক্লাসের ভিডিও রেকর্ড তোমরা পাবা না, তোমাকে লাইভে ক্লাসগুলো করে ফেলতে হবে আমার সাথে বসে। হালিমা বেগম আমাদের সাথে রয়েছে, স্যার বাজার অধ্যায়টা করাইয়েন প্লিজ, এরপরে ইনশাআল্লাহ আমি সবগুলো একসাথে শেষ করতে পারবো না, আমাকে একটা অধ্যায় শেষ করতে হবে। এই অধ্যায়ের পরে অন্য একটা আমি দেখবো কোনটাতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা চাচ্ছে সেই অধ্যায় পড়াবো ইনশাআল্লাহ। ইসরাত জাহান বলেছে ভাইয়া এরপর 10 চ্যাপ্টার নিলে ভালো হয়, আমি চেষ্টা করবো ভাইয়া। বিজয় বলছে SSC 25-এর জন্য কি কোর্স আছে? হ্যাঁ, SSC 25-এর জন্য গোল্ডেন ব্যাচ শুরু হয়ে আছে অল সাবজেক্টের, সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র কয়েকদিন ক্লাস শুরু হয়েছে, কয়েকদিন আগে ক্লাস শুরু হয়েছে।
দুঃখ বিলাস বলেছে ভাইয়া কবে কবে ক্লাস হবে? বৃহস্পতিবার এবং শনিবার আমাদের ক্লাসগুলো হবে, ইকোনমিক্সের ক্লাসগুলো, এবং প্রতিদিন কিন্তু 2টা করে ক্লাস থাকতেছে পড়ালেখার পক্ষ থেকে তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা পর্যন্ত। এবং সেই ক্লাসগুলো কিন্তু আমাদের অভিজ্ঞ যারা টিচার্স মানে তারা কিন্তু নিচ্ছে। আজকে কিন্তু কি হয়েছে তোমাদের ভূগোল ক্লাস হয়েছে 7টা থেকে। মনিরা আমাদেরকে বলেছে লাইভ ক্লাসের চেয়ে সরাসরি ক্লাস আরো ভালো লাগে স্যার আপনার। থ্যাংক ইউ মনিরা তোমাকে। তুমি কি আমার অফলাইন স্টুডেন্ট? নুসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, আমাদের হয়েছে এই 4টা মুখস্থ যে ডান লিখবা, তোমরা ডান লিখিও, শুধু কমেন্ট করতে থাকলে হবে না। তোমার যদি শেষ হয় এই 4টার নাম মানে উপকরণ এবং হচ্ছে সেটা পারিশ্রমিক যদি মুখস্থ হয় অবশ্যই ডান লিখবা কমেন্ট বক্সে। মনিরা বলেছে অর্থনীতির জন্য বেস্ট একটা স্যার। থ্যাংক ইউ মনিরা। আমাদের সাথে রয়েছে ইভান, আমাদের সাথে রয়েছে হেভেন, কি নাম আমি তো বলতে পারছি না, যাই হোক। তারপর হচ্ছে নাহিদ বলেছে জিওগ্রাফি হয়েছে, হ্যাঁ জিওগ্রাফি হয়েছে। তাসনিম বলেছে আমাদেরকে স্যার লেট হয়ে গেছে, নো প্রবলেম, পরে দিয়ে করতে পারবা না কারণ আমি ক্লাসটা লেট করে দিব। তারপর হচ্ছে রুমি বলেছে এই অবধি প্রবলেম ছিল তাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিশরাত জাহান রয়েছে ভাইয়া আমি T20 ব্যাচে ভর্তি হতে চাই, লাস্ট ডেট কবে? আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এর আগে ভর্তি হয়ে যাবে, 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 20 মে থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ স্যার আমি আপনার অফলাইনের সাথে। থ্যাংক ইউ মনিরা। তারপর হচ্ছে লিখন আমাদের সাথে রয়েছে, ডান বলছে। তাকিব বলেছে আমাদেরকে, ডান ভাইয়া। নিহা বলেছে স্যার পড়া স্টার্ট করেন, হ্যাঁ পড়া স্টার্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি বলছি যে এখানে উৎপাদন উপকরণ হচ্ছে 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টার যে পারিশ্রমিকগুলো আছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই 4টার বাইরে কিন্তু একটা দেশের মানুষের আর কোনো ইনকামের সোর্স হইতে পারে না। তাই আমরা এখানে লিখেছি যে YAINI সমান আমরা লিখেছি যে সামেশন আর, এই যে খাজনা এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ছোট হাতের আর দ্বারা। সো লিখেছে সামেশন আর, সামেশন মানে যত রেন্ট আছে বাংলাদেশে, যতগুলো রেন্ট দেয় মানুষে, সব রেন্টের যোগফল এখানে হবে। যত ওয়েজেস পায় মানুষ, যত মজুরি পায়, যত বেতন আর কি, সব বেতন এখানে যোগ হবে। যত ইন্টারেস্ট পায় মানুষ, সব ইন্টারেস্ট এখানে যোগ হবে। যত মুনাফা পায় বা প্রফিট পায়, সব প্রফিট এখানে যোগ হবে। এগুলো সবগুলো যোগ করার পর এখান থেকে একটা জিনিস বাদ দিতে হবে, যেটাকে আমরা বলি টিপি বা যেটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। যত ট্রান্সফার পেমেন্ট হয় সবগুলো এখান থেকে আবার বাদ যাবে, এটা বিয়োগ হবে। কেমন? এটা বিয়োগ লিখবা, তোমাদের বইতে যদি প্লাস থাকে এটা বিয়োগ করে নাও, তোমাদের অনেকের হয়তো থাকতে পারে, এটা মাইনাস করে নেবা। সো টিপি মানে হচ্ছে ট্রান্সফার পেমেন্ট মানে বোঝানো হয় যেটাকে আমরা বলি হস্তান্তর পাওনা। আর হস্তান্তর পাওনা দ্বারা বোঝানো হয় যে এমন একটা লেনদেন, যেই লেনদেনটা হয়েছে কোনো পরিশ্রমের বিনিময়ে নয়। যেমন ধরো তুমি একজন ভিক্ষুককে তুমি দান করেছো 50 টাকা মনে করো, সেটা কিন্তু তার জন্য ইনকাম, ঠিক আছে, কিন্তু এই ইনকামের বিনিময়ে সে কিন্তু কোনো পরিশ্রম করে নাই। এটাকেই বলা হয় ট্রান্সফার পেমেন্ট। অর্থাৎ যে তুমি একটা কোনো পরিশ্রম ছাড়াই কাউকে টাকা দিচ্ছ, সেটা তার জন্য ট্রান্সফার পেমেন্ট হবে। আর আমার জন্য হস্তান্তর ব্যয় হবে, এটা আমার জন্য, ওটার জন্য হস্তান্তর, ওর জন্য হস্তান্তর পাও না, আমার জন্য হস্তান্তর ব্যয় হবে। সো এই জিনিসটা আসলে এই 4টা ইনকামের মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে যায় বিদায় যদি কোনো ট্রান্সফার পেমেন্ট থাকে সেটা আমাদেরকে এখান থেকে তবে বাদ দিয়ে ফেলতে হয়। মানে যত ট্রান্সফার পেমেন্ট থাকবে, ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে তুমি মনে করো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপর হচ্ছে কাউকে দান খয়রাত করা, সাহায্য সহযোগিতা করা, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, এগুলো সবগুলো বাদ যাবে। কারণ এগুলো সবগুলো হচ্ছে তুমি কোনো পরিশ্রম ছাড়া কি পাইছো, তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তুমি কোনো কিছু প্রোডাকশনের জন্য এটা কি করো নাই, তুমি পাচ্ছ না, বা কোনো কিছু উৎপাদন কাজে সহযোগিতার জন্য তুমি এটা পাচ্ছ না, সেটা বাদ দিয়ে ফেলতে হবে। তার মানে আমরা বলতে পারি এই যে যত রেন্ট, যত তোমার হচ্ছে ওয়েজেস, যত ইন্টারেস্ট, যত মুনাফা বা পাই, দ্বারা আমরা মুনাফাকে বোঝা থাকি ইকোনমিক্সে। সো মুনাফা অর্থাৎ যত প্রফিট থাকবে সবগুলো যোগ করে সেক্ষেত্রে ট্রান্সফার বাদ দিলে সেটা হচ্ছে আমাদের জাতীয় বের হবে আয় পদ্ধতির মাধ্যমে। তো এই সূত্র আমাদের মনে রাখতে হবে। এরপর এখানে বলছে কিভাবে করছে সেটা লেখা আছে যে উৎপাদন কাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো এক বছর যে অর্থ উপার্জন করে তার সমষ্টির পরিমাণকে সামগ্রিক আয় বলা হয়ে থাকে। সো আমরা স্লাইডটা এরপর স্লাইডে যাব। সো আয় পদ্ধতি এতটুকু পর্যন্ত আমাদেরকে একটু এই সূত্রটা মনে রাখতে হবে। আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় কেমনে বের করতে হচ্ছে এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা এখনো কিন্তু 300 স্টুডেন্ট যুক্ত হতে পারি নাই। তোমরা যারা যুক্ত হচ্ছে পরে দিয়ে এবং যারা হচ্ছে ক্লাসটা করছো মনোযোগ দিয়ে একবার শেয়ার করে দিও, কেমন? অন্ততপক্ষে তোমার একবার শেয়ার করা তোমার দায়িত্ব, একবার শেয়ার করবে সেটা তোমার দায়িত্ব থাকবে।
সূত্রটা আবার রিপিট করেন ভাইয়া। সূত্রটার মধ্যে এই যে আমি বলছি ভূমির জন্য খাজনা, যত খাজনা আছে সব খাজনার যোগফল, শ্রমের জন্য মজুরি, যত মজুরি বা বেতন আছে সব বেতনের যোগফল, যত মূলধন বা সুদ আছে সব সুদের যোগফল, যত সংগঠন বা মুনাফা আছে সব মুনাফার যোগফল, সেখান থেকে বাদ যাবে ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা, যেটাকে আমরা বলি যে তুমি যদি কোনো কাজ ছাড়াই কাউকে টাকা দাও সেটাকে আমরা হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় বলে থাকি। ফোর্থ চ্যাপ্টার করেন ভাইয়া। ভাইয়া আমি এখন কি ফোর্থ চ্যাপ্টারে চলে যাব এই চ্যাপ্টার ফেলে? কি কথা বলো তোমরা। আচ্ছা, তারপর চলে আসি আমরা যে ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার ম্যাথ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যে তিনটা পদ্ধতি বলতেছি সামগ্রিক আয় বের করা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বারটা, এই ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। স্যার এতক্ষণ পর্যন্ত বুঝাইছেন উৎপাদন পদ্ধতি, তাও বুঝছি, আয় পদ্ধতি বলছেন তাও বুঝছি, আবার ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় কেমনে বের করব? আমরা আয় বের করতেছি, আমরা তো ব্যয় বের করতেছি না, সামগ্রিক আয় কেমনে বের করব? দেখো, আমি যদি তোমাকে বলি যে তোমার মনে করো, আমি তোমাকে এমনি বললাম যে তোমার মনে করো আমি তোমাকে 100 টাকা দিলাম, কেমন, এটা হচ্ছে তোমার আয়, আমি তোমাকে 100 টাকা দিলাম, এটা তোমার আয়। আমি যদি বলি এই 100 টাকা দিয়ে তুমি আজকে সারাদিন খরচ করবা, সো তুমি কি করবা? 100 টাকা তুমি এখন ব্যয় করবা। কি করবা? ব্যয়। মনে করো তুমি হচ্ছে 100 টাকা দিয়ে তুমি 30 টাকা ফুচকা খাইছো, 30 টাকা তুমি মোবাইলে রিসার্চ করছো, আর 40 টাকা দিয়ে তুমি মনে করো একটা আইসক্রিম খাইছো। তাহলে আমি যদি বলি তাহলে তোমার টোটাল খরচ হয়েছে কত? তাহলে কি বলবা? 30, 30, 40, তাহলে টোটাল খরচ হয়েছে হচ্ছে 100 টাকা। তো এখন একটু লক্ষ্য করো তো, তোমার আয়ও হয়েছে 100 টাকা, ব্যয়ও কত হয়েছে বলো তো? 100 টাকা তোমার কি হয়েছে? ব্যয় হয়েছে। তার মানে আমরা আয়গুলো সব যোগ করলেও কিন্তু সামগ্রিক আয় পাই, আবার ব্যয় সবগুলো যোগ করলেও কি পাই? সামগ্রিক আয় পাই। কারণ এই আয়টা হয়েছিল বিদায় তো এটা আমরা কি করতে পারছি? পুরো টাকাটা আমরা ব্যয় করতে পারছি। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আমরা যেটা ইনকাম করি তার পুরোটাই তো ব্যয় করি না, অনেক সময় আমরা সঞ্চয় করে রেখে দিই। হ্যাঁ, তোমরা যেটা সঞ্চয় করো, মনে করো এখানে যাকে আমি 100 টাকা দিয়েছি, সে মনে করো সে মনে করো খুব লক্ষ্মী একটা ছেলে, সে 60 টাকা খরচ করেছে, বাকি 40 টাকা সে কি করেছে? সঞ্চয় করেছে, যেটাকে আমরা সেভিংস বলি। কি বলি? সঞ্চয়, বা যেটাকে আমরা কি বলি? সেভিংস বলি। তো সে মনে করো সঞ্চয় করেছে 40 টাকা। তোমরা কি জানো এই সঞ্চিত অতটা সে কি করবে? সে এর পরের দিন খরচ করবে, অথবা তার পরের দিন, অথবা সে 40 টাকা জমাতে 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 যখন 40,000 টাকা হবে তখন সে কোনো একটা ইনভেস্ট করবে। তার মানে এই সঞ্চিত অর্থটা একটা সময় গিয়ে কি হয় জানো? একটা সময় গিয়ে এটা বিনিয়োগ হবে। কি হবে? বিনিয়োগ হবে, অথবা ভোগ ব্যয় হয়ে যাবে। সো বিনিয়োগ হইলে, পুরোটা যদি বিনিয়োগ হয় তাহলে সেটাকে আমরা বলি এটা একটা, বিনিয়োগটাও কিন্তু এক ধরনের ব্যয়, যেটাকে আমরা বিনিয়োগ ব্যয় বলি। তার মানে সে যে ইনকাম করতেছে সেই ইনকামটা কিন্তু সেই আসলে ব্যয় করে ফেলতেছে, হয়তো এখন ব্যয় করতেছে কিছু, পরে দিয়ে সঞ্চয় করে পরে দিয়ে একটা বিনিয়োগ ব্যয় করতেছে। দ্যাট মিনস সে ব্যয় করতেছে, তাই তো আলটিমেটলি ব্যয় করতেছে। দ্যাট মিনস তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা আয়গুলো যোগ করলেও সামগ্রিক আয় পাই, ওই ব্যয়গুলো, এই ব্যয়, এই ব্যয়, এই ব্যয়টা যোগ করলে বিনিয়োগ ব্যয়টা 40, এই বিনিয়োগ ব্যয়টা যোগ করলেও কিন্তু আমরা কি পাবো? সামগ্রিক আয় পেতে পারি। তার মানে ব্যয় পদ্ধতির মাধ্যমে কিন্তু সামগ্রিক আয় পাওয়া যেতে পারে। এদের সাথে সবাই আমার সাথে একমত হয়েছে কিনা আগে সেটা বলো। ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় পাওয়া যেতে পারে কিনা, একমত হয়েছে কিনা একটু বলো। ইউটিউবে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন কেন? তোমরা যাতে লাইভে ক্লাসগুলো করো সেজন্য। আর যারা কোর্সে ভর্তি হওয়ার মতো সামর্থ্য আছে তারা যেন কোর্সে ভর্তি হয় সেজন্য। নাহিদ বলেছে জয় স্যারের ভিডিও হাইড করে ইউটিউবে, বুঝি নাই তোমার কথা। তারপর হচ্ছে আবার বোঝালে ভালো হবে। ওকে ওকে ওকে। আরফাত না, এই ক্লাসগুলো ফেসবুকে থাকবে না, আমরা ক্লাসগুলো ডিলিট করে দিব, ক্লাস শেষ হওয়ার পর ডিলিট করে দেব। একটু কনফিউজড, আবার বুঝান কি কনফিউজড ভাই? আমি বলছি যে ইনকামগুলো যদি আমি যোগ করি তাও সামগ্রিক আয় পাবো, সামগ্রিক আয় বের করতে হলে সব আয় যোগ করলে সামগ্রিক আয় পাওয়া যায়, সব আয় যোগ করলে। আবার সব ব্যয়গুলো যোগ করলে সামগ্রিক আয় পাওয়া যাবে, কারণ
যে ব্যয়গুলো আমি করতে সেটা অবশ্যই ইনকাম হয়েছে, যেমন এই 30 টাকা 30 টাকা এখানে বিনিয়োগ ব্যয় করছি 40 টাকা, তার মানে সবগুলো মিলে কিন্তু ব্যয় হয়েছে 100 টাকা কিন্তু ব্যয় হয়েছে আলটিমেটলি। তার মানে ব্যয়গুলো যোগ করলে সামগ্রিক আয় পাওয়া যায়, আবার আয়গুলো যোগ করলে কি পাওয়া যায়, সামগ্রিক আয় পাওয়া যায়। ভাই এখানে তো কিছু ব্যয় আছে, তো সামগ্রিক ব্যয় কেমনে পাওয়া যায়? কিছু ব্যয় বলতে এখানে জাস্ট তোমাদেরকে এক্সাম্পল বললাম, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে সামগ্রিক ব্যয়টা আসলে কিভাবে আসবে। দেখো এখনই আমি বলবো, জাস্ট একটু ওয়েট করবা, একটু ওয়েট করবা। দেখো আমরা যদি বলি এখন যে সামগ্রিক ব্যয়, আমরা সামগ্রিক ব্যয়ের মাধ্যমে মানে সামগ্রিক আয় ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয়টা বের করব। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি, সে কথাটা হচ্ছে এগুলো একটু পরে দেখবো আমি। একটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, এই সূত্রটা হচ্ছে এরকম, ডিসপোজেবল ইনকাম বা যেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়ের সূত্র হচ্ছে ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। স্যার এটার মানে কি? আমি যদি তোমাকে বলি যে তুমি মনে করো যে এভাবে করছো, তোমার ব্যক্তিগত আয় মনে করো 100 টাকা, অর্থাৎ তুমি 100 টাকা ইনকাম করছো, তোমার পার্সোনাল ইনকাম হচ্ছে 100 টাকা, তুমি মনে করো একটা চাকরি করো, সেখানে তুমি 100 টাকা পাও। সেখান থেকে তুমি কিন্তু পুরোটা ব্যয় করতে পারবে না, সেখান থেকে একটা অংশ তোমাকে প্রত্যক্ষ কর দিতে হবে। কাকে? সরকারকে। এই টাকাটা তুমি পুরোটা ইউজ করতে পারবে না, সরকার বলবে এখানে আমার একটা ভাগ আছে। তো সরকারকে তুমি এখান থেকে মনে করো 10 টাকা দিয়ে দিলে, যেটাকে বলা হয় প্রত্যক্ষ কর। এছাড়াও আরেকটা ব্যয় আছে যেটাকে আমরা বলি অন্যান্য ব্যয়, অর্থাৎ এছাড়াও যত ব্যয় আছে আর কি, যেভাবে আমরা এখানে ট্রান্সফার পেমেন্টও বলতে পারি, মানে যেটা হস্তান্তর ব্যয় বলছি সেটাও বলতে পারি, যেটা তুমি মানুষকে সাহায্য সহযোগিতা করে দিচ্ছ, অথবা তুমি বলতে পারো যে তুমি একটা পৌর এলাকায় থাকো, সেখানে পৌর কর বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তুমি খরচ করে থাকো, সেই করটা আমরা সেখান থেকে দিব, বাদ দিব। মনে করো সেটা হচ্ছে 5 টাকা খরচ করো, তার মানে 100 টাকা তোমার ইনকাম, পার্সোনাল ইনকাম 100 টাকা, সেখান থেকে তুমি ব্যক্তিগত কর 10 টাকা, অন্যান্য ব্যয় 5 টাকা বাদ দিছো। তাহলে তোমার কাছে যেটা থাকবে সেটার নাম কি বলো তো? 100 থেকে এই দুটো বাদ দাও, তাহলে তোমার কাছে থাকবে 85 টাকা। এই 85 টাকাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ব্যয় করতে পারবা এমন আয়, ব্যয় করার যোগ্য এমন আয়, ব্যয় করার যোগ্য এমন আয়। এই পার্সোনাল ইনকামের ব্যক্তিগত আয়ের সবগুলো ব্যয় করা যায় না, বাট এই ব্যয়যোগ্য আয়ের সবগুলো তুমি ব্যয় করতে পারবা। তাহলে এখানে ব্যয়যোগ্য আয় কত টাকা পাইছো? 85 টাকা। এই 85 টাকা তুমি পুরোটা কি করতে পারবা? ব্যয় করতে পারবা। এখন আমি যদি তোমাদেরকে বলি, এই যে 85 টাকা বলতেছে, আমি এখানে লিখে দিচ্ছি 85টা, এই যে 85 টাকা বলতেছে আমি ডিসপোজেবল ইনকাম, এই 85 টাকার আমরা আসলে দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে আমি এই 85 টাকা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভোগ ব্যয় করি। কি ব্যয় বলতো? ভোগ ব্যয়, যেটাকে আমরা বলে থাকি যে কনজামশন এক্সপেন্ডিচার বলা হয় এটাকে। অর্থাৎ এই 85 টাকার একটা অংশ আমরা দৈনন্দিন খরচের জন্য, তোমার ফ্যামিলি মেম্বারের জন্য, তোমার জন্য একটা দাবার, কাপড় চোপড়, চিকিৎসা, এগুলোর জন্য যে খরচ হয় সেটাকে আমরা বলি ভোগ ব্যয় বা কনজামশন এক্সপেন্ডিচার। দ্যাট মিনস এই 85 বা এই 85 একটা কাজ করে আমরা ভোগ ব্যয় করি, যেটাকে আমরা কি বলে থাকি? তোমার কনজামশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয় বলা হয়। আরেকটা অংশ আমরা কি করি জানো? আরেকটা অংশ আমরা কি করে থাকি? সঞ্চয় করে থাকি, সঞ্চয় করে থাকি, সঞ্চয়। সো সঞ্চয় মানে হচ্ছে যেটা আমরা জমিয়ে রাখি, কার জন্য? বউ বাচ্চার জন্য, পরবর্তীতে যাতে পরবর্তীতে কোনো যদি দুর্ঘটনা হয় বা পরবর্তীতে যদি কোনো আমাদের অসুস্থ হয়ে পড়ি, সেটার জন্য যেন আমরা এটার জন্য ব্যাকআপ পাই, তো আমরা সেজন্য জমিয়ে রাখি, যেটাকে আমরা বলি সেভিংস বা সঞ্চয় বলি। তাহলে আমরা 85 টাকার মনে করো যে 50 টাকা খরচ করলাম, মানে ভোগ ব্যয় করলাম, আর 35 টাকা মনে করো আমরা কি করলাম? আমরা হচ্ছে সঞ্চয় করলাম। তার মানে আমাদের ইনকামের বা ব্যয়যোগ্য আয়ের আমরা দুইটা কাজ করছি, ভোগ ব্যয় আর হচ্ছে কি বলো? সঞ্চয়, তাই তো? এই সঞ্চিত অতটা কি জানো? সবসময় সঞ্চয় থাকে না, একটা পর্যায়ে গিয়ে এই সঞ্চিত অতটা কি হয়ে যায়? বিনিয়োগ ব্যয় হয়ে যায়। কি ব্যয় বলো? বিনিয়োগ ব্যয়, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইকোনমিক্সে কি বলি? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয় হয়। তার মানে সঞ্চিত অতটা এই 35 টাকা জমতে 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 35,000 টাকা হবে, 35 লক্ষ টাকা হবে। তখন কি করবা? সেই টাকাটা তুমি আবার কোন একটা জায়গায় কি করতে যাও? বিনিয়োগ করতে যাও। তুমি একটা নতুন ফ্যাক্টরি, নতুন একটা বিজনেস শুরু করতে যাও। তার মানে এই সঞ্চিত অর্থটা কি হয়? একটা সময় আবার বিনিয়োগ হয়, যেটাকে আমরা বলি বিনিয়োগ ব্যয় হয়। কেমন? তার মানে আমি কি বলছি? যে 85 টাকার মানে ব্যয়যোগ্য আয়ের তুমি একটা অংশ ভোগ করো, একটা অংশ তোমার সঞ্চয় হয়, সেই সঞ্চিত অর্থ আবার কি হয়? বিনিয়োগ হয়ে যায়, তাই তো?
তার মানে আমি যদি বলি তোমাকে এখন তুমি ব্যয়গুলো একটু কাউন্ট করো তো, তোমার ব্যয়গুলো কোথায় কোথায় হয়ে আছে। প্রথমে তোমার যে ব্যয়টা হয়েছে সেটা হচ্ছে ভোগ ব্যয়। কি ব্যয় বলো তো? ভোগ ব্যয়। তাই এখানে দেখো সূত্রের মধ্যে আমরা যেটা লিখছি যে ওয়াই এআই এনআই সমান ব্যয় পদ্ধতির মাধ্যমে প্রথমে আছে সি। সি মানে কি বোঝায়? ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার, সেটা প্রথমে এখানে আসে। তারপর দেখো এই যে তুমি আরেকটা অংশ সঞ্চয় করেছিল 35 টাকা, সেই সঞ্চিত অর্থটার তুমি কি হয়েছে? বিনিয়োগ ব্যয় হবে। তাহলে আমরা বলতে পারি এরপরে রয়েছে আমাদের আয়। দ্যাট মিনস আমাদের ভোগ ব্যয় প্রথমে, তারপর হচ্ছে আয় বা বিনিয়োগ ব্যয়, যেটাকে আমরা আয় বলছি। এরপরে দেখো এই যে তোমাদেরকে আমি এখানে একটা কথা বলছিলাম, এই যে তোমরা এখানে ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় করছো, এই দুইটা মিলে কি হয় জানো? এই দুইটা মিলে হচ্ছে সরকারি ব্যয় হয়। সরকারি ব্যয় অর্থাৎ তোমাদের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে ব্যক্তিগত আয় এবং অন্যান্য ব্যয় এগুলো নিয়ে সরকার ব্যয় করে। যেমন পৌর কর যেটা নেই, তারা পৌরসভায় পৌর করার জন্য পৌরসভায় তারা কাজ করে। যারা ব্যক্তিগত তোমার কাছ থেকে কর নিবে সরকার, সেটা হচ্ছে সরকারের বিভিন্ন কাজ করে থাকে। সরকার তোমাদের রাস্তাঘাট উন্নয়ন, ঠিক আছে, গ্রামগঞ্জের উন্নয়ন, রাস্তা সেতু উন্নয়ন, সেগুলোর জন্য কাজ করে, যেটাকে আমরা বলে থাকি সরকারি ব্যয় বা যেটাকে বলা হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে দেখো তোমার ইনকামের পাই পাই হিসাব হচ্ছে, তোমার ইনকামের পাই পাই হিসাব হচ্ছে তোমার ইনকাম 100 টাকা ছিল, সেখান থেকে তুমি এখানে 15 টাকা ব্যয় করছিলে, এই দুটাই মিলে সেই 15 টাকা সরকার ব্যয় করবে, যেটাকে আমরা সরকারি ব্যয় বলছি। আর যে তোমার 85 টাকা ছিল, সেই 85 টাকা তুমি কি করছো? ভোগ ব্যয় করছো, আর কি করছো? বিনিয়োগ ব্যয় করছো। তার মানে তিনটা ব্যয় পাচ্ছি আমরা। কয়টা ব্যয়? তিনটা ব্যয়। একটা হচ্ছে, তাহলে আমি একটু এগুলো লিখে ফেলি, তাহলে একটা হচ্ছে সি পাইছো, যেটাকে আমরা বলি কনজাম্পশন এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে বিনিয়োগ ব্যয়, যেটাকে আমরা আয় বলছি। আরেকটা হচ্ছে সরকারি ব্যয়, যেটাকে আমরা কি বলছি? জি বলছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলছি। কেমন? সো এখানে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করব যে অনেক সময় দেখা যায় অনেক দেশে এই ব্যক্তিগত আয়ের এই দুটো জিনিস করতে হয় না, মানে সরকার কোনো কর নেয় না এবং অন্যান্য ব্যয় করে না, যার কারণে শুধুমাত্র সেই দেশের ক্ষেত্রে আমরা যদি ওয়াই এআই বা এনআই যদি বের করতে চাই যেখানে কোনো সরকারের ভূমিকা নাই, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি দুই খাত বিশিষ্ট অর্থনীতি। সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, সরকার কোনো ব্যয় করবে না এবং সরকার এই টাকাটা তোমার কাছে নিবেও না। সেক্ষেত্রে যেটাই ব্যক্তিগত হয় সেটা ব্যয় যোগায় হয়ে যাবে। 100 টাকা তুমি 100 টাকা পুরোটা ব্যবহার করতে পারবা। সেক্ষেত্রে শুধু দুইটা ব্যয় থাকবে, সি প্লাস আই। এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, এটাকে আমরা বলবো দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি ক্ষেত্রে। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি ক্ষেত্রে, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি বলা হয় এটাকে। কেমন? আবার দেখো কিছু দেশ থাকবে যেই দেশে দেখা যায় যে এই দুইটার পাশাপাশি সরকার তোমার থেকে ট্যাক্স নেবে। যেমন আমাদের দেশের কথা বলো, সরকার তোমার থেকে ট্যাক্স নেবে এবং অন্যান্য ব্যয় করবে, অন্যান্য ব্যয়ের জন্য তোমার কাছে টাকা চলে যাবে। সো সেটার জন্য যেটা হবে সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে দুই খাত হবে কোথায়? শুধু সি প্লাস আই থাকলে সেটা হবে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। যদি তিনটা থাকে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ এই দুটো ব্যয়ের সাথে এই ব্যয়টা যদি যোগ হয়, যেটা সরকার নিয়ে নিচ্ছিল তোমার কাছে টাকা, সে টাকাটা আবার ব্যয় করবে সরকার, সেটা সরকারি ব্যয় বলে। তাহলে সেটাকে আমরা বলবো তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় নির্ণয় বা সামগ্রিক আয় নির্ণয়ের সূত্র সি প্লাস আই প্লাস জি, এটাকে আমরা বলবো তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। আরেকটা আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ওয়াই সমান এআই অবলিক এনআই সমান আমরা বলতে পারি যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। স্যার এটা আবার কি জিনিস? এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, যেটাকে আমরা বলি রপ্তানি, আর এম মানে হচ্ছে ইম্পোর্ট, যেটাকে আমরা বলি আমদানি। রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা কিন্তু একটা দেশের জন্য ইনকাম, আয়, বুঝছো? তো সেটাও কিন্তু এখানের সাথে কি হবে? যোগ হবে ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় বের করতে গেলে। তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাও কিন্তু এখানে কি হবে? এটার সাথে যোগ হবে। কেমন? এক্স মানে এক্সপোর্ট, এম মানে কি ইম্পোর্ট, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে। আবার দেখো এই রপ্তানি থেকে আমদানি বাদ দিলে এটাকে আবার শর্টকাটে এভাবে লেখা যায় যে এক্স মাইনাস এম, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি এক্স এনও লেখা যায়। এক্স এন বলতে বোঝায় এক্স থেকে এম বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা এক্স এন বলি। এভাবে লিখতে পারো তুমি। এক্স এন মানে হচ্ছে এক্স মাইনাস এম, অর্থাৎ এক্স থেকে এম বিয়োগ করার ফল যে বিয়োগফল সেটাকে আমরা এক্স এন বলে থাকি। দেখো এখানে একটা কথা ভালো করে মাথায় রাখবা, এই এক্স কে বলা হয় শুধু রপ্তানি, আর এই এক্স এন কে বলা হয় নিট রপ্তানি। স্যার নিট রপ্তানি কেন? কারণ এক্সপোর্ট হচ্ছে বা রপ্তানি মানে হচ্ছে এক্স বোঝায়, এক্স থেকে এম বিয়োগ করলে বিয়োগফলটাকে বলা হয় নিট রপ্তানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যেটা থাকে এক্সট্রা বা সেটাকে আমরা বলি নিট রপ্তানি। ক্লিয়ার? তাহলে এটা রপ্তানি, এটা হচ্ছে নিট রপ্তানি। তাহলে রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা কি বলবো? নিট রপ্তানি বলবো। ঠিক আছে? আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমাদেরকে।
তোমরা একটু ধৈর্য ধরো। সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আমি এই জায়গাগুলো একটু মুছে দিব যেগুলো হিজিবিজি হয়ে গেছে সেগুলো। সো তোমরা আশা করি অলরেডি আমার কথা বুঝতে পারছো আমরা কেন সূত্রটা পাচ্ছি বা কিভাবে এই সূত্রটা পাচ্ছি। যে এই সূত্রটা পাওয়ার পেছনে কারণ হচ্ছে সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম পাওয়ার সূত্রটা হচ্ছে সি মানে আমরা বুঝি কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। যদি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি হয় একটা দেশে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে সামগ্রী বের করার জন্য। আর যদি একটা দেশ তিন খাত বিশিষ্ট অর্থনীতি হয়, অর্থাৎ সেখানে সরকারও যদি ব্যয় করে, তাহলে সেক্ষেত্রে হবে যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সরি সি প্লাস আই প্লাস জি, সেটা হবে তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। আর একটা দেশ যদি তোমার নিজেরাও ব্যয় করতেছি, কনজাম্পশন এক্সপেন্ডিচার বিনিয়োগ ব্যয় সরকারও ব্যয় করতেছে, পাশাপাশি সেই দেশটা বাইরের দেশের সাথে আমদানি রপ্তানিতে লিপ্ত থাকে, বাইরের দেশের সাথে তারা যদি বাণিজ্য থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতি ইউজ করে থাকি, সরি চার খাত বিশিষ্ট অর্থনীতি ইউজ করে থাকি। এটাকে আমরা চার খাত বলি, চার খাত বিশিষ্ট অর্থনীতি বলে থাকি। আবার দেখো এই দুইটাকে, প্রথম দুইটাকে যেগুলোর ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট নাই, এই দুটাকে আবার আমরা বলে থাকি বদ্ধ অর্থনীতি। কি অর্থনীতি? বদ্ধ অর্থনীতি বলে থাকি। তাহলে বদ্ধ অর্থনীতি মানে কি? যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট নাই, যেখানে আমদানি রপ্তানি নাই, সেটাকে আমরা বলি বদ্ধ অর্থনীতি। তাহলে বদ্ধ, আর যদি আমদানি রপ্তানি থাকে সেটাকে তাহলে কি বলবো? তাহলে এই তিন নাম্বারটাকে আমরা আবার বলতে পারি মুক্ত অর্থনীতি, বা আমরা বলতে পারি এটাকে বলা হয় তোমার হচ্ছে উন্মুক্ত অর্থনীতি বলা হয়। তাহলে কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? তাহলে আমি আবার বলছি যে আমরা এই সূত্রগুলো কোত্থেকে পাচ্ছি? ওই ব্যয় থেকে। আমাদের যে ইনকাম হয় সেই ব্যয়টা আমরা কিভাবে করি, আমাদের যে ইনকাম হয় সেই ব্যয়ের আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার করি, বিনিয়োগ ব্যয় করি, তারপর আমাদের কাছ থেকে যেটা সরকার নিয়ে ফেলে সেটা সরকার ব্যয় করে, সরকারি ব্যয় হয়। আর এক্সপোর্ট ইম্পোর্টের যে পার্থক্য, মানে এক্স থেকে ইম্পোর্ট বাদে, সেখান থেকে আমাদের একটা আয় হয় বা ইনকাম পাই, সেটা কিন্তু সামগ্রিক আয়ের মধ্যে যোগ হবে। তো সেই জন্য আমরা এটাকে যোগ করবো এটার সাথে। সো দুই খাত বিশিষ্ট যদি হয় একটা দেশ, অর্থাৎ সেখানে যদি শুধু নিজের কনজাম্পশন এক্সপেন্ডিচার আর যদি বিনিয়োগ হয়, তাহলে সেটা হবে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। এক খাত বিশিষ্ট অর্থনীতি হইতে পারে যদি কোনো সব সেভিংস না করে, বাট সাধারণত এক খাত বিশিষ্ট অর্থনীতি হয় না কোনো দেশে। দ্বিখাত বিশিষ্ট দেখা যেতে পারে যেখানে সরকার ব্যয় করে না, তো সেক্ষেত্রে সি প্লাস আই হবে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। আর তিন খাত হলে সি প্লাস আই প্লাস জি, মানে সরকারও ব্যয় করে। আর চার খাত মানে হচ্ছে যারা সরকারও ব্যয় করে, নিজেরাও ব্যয় করে, আবার কি করে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তাহলে চার খাত বিশিষ্ট অর্থনীতি হবে। এই দুইটাকে যারা এক খাত দুই খাত, এই দুটোকে আমরা দুই খাত তিন খাত, এই দুটোকে আমরা কি বলতে পারি? বদ্ধ অর্থনীতি বলতে পারি, কারণ এই ক্ষেত্রে কোনো আমদানি রপ্তানি নেই। আর নিচেরটাকে আমরা কি বলতে পারি? আবার উন্মুক্ত অর্থনীতি বা মুক্ত অর্থনীতি বলতে পারি। কাব্যস্বর বলছে ক্লাসটা ডিলিট করে না, আমি পড়ে আসছি। ভাই কিছু করার নেই, আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে এই ক্লাসটা ডিলিট করে দিব, তোমাদেরকে সবাইকে লাইভে ক্লাস করতে হবে। তোমরা যদি আমার সাথে একটু অ্যাটেন্টিভ হইতে না পারো, তো তোমাদের জন্য আমি কি করতেছি? আমার এত কষ্ট করে তোমাদের সময় দেওয়ার দরকার কি? তোমরা যদি একটু আমার সাথে ক্লাসগুলো লাইভে করতে না পারো। চকবাজার থেকে বই, হ্যাঁ চকবাজার তুমি বুকল্যান্ডে পেয়ে যাবা, চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে পেয়ে যাবা বই। তাহলে আমরা একটু গোছাই ফেলি বিষয়টা। তাহলে আমরা বলবো যে ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সকল প্রকার ব্যয়ের যোগফল। তার মানে ওয়াই এ আই এন এর সময় সি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, এটা চার খাত বিশটা লিখছে শুধু। সো সি মানে কি, আই মানে কি, জি মানে কি, এক্স মানে কি, এন মানে কি, সব এখানে দেওয়া আছে। এই হচ্ছে টোটাল মোটামুটি বিষয়গুলো। তোমরা কোনো পয়েন্ট না বুঝে থাকলে আমাকে জিজ্ঞেস করো। উম্মি হাবিবা তাসনিম বলেছেন ভাই ক্লাসগুলো রাখেন একটু, আমি ফেসবুকে রাখবো। যাও ফেসবুকে কতক্ষণ রাখবো, তোমরা ক্লাস করে ফেলবা দ্রুত। যারা যারা ক্লাস করতে পারো না পরে দিয়ে আসছো, ফেসবুকে আমি রাখবো কিছুক্ষণ, তোমরা সেখান থেকে তাড়াতাড়ি করে ফেলো ক্লাসটা। উর্মি হাবিবা তাসনিম বলেছে নেক্সট ক্লাস কবে হবে স্যার বললে ভালো হয়। নেক্সট ক্লাস হবে আমাদের প্রতিদিন বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার আমি ক্লাস নিব, বৃহস্পতি শনি রাত 8টায়। আর এমনি প্রতিদিন ক্লাস হচ্ছে পড়ালেখাতে প্রতিদিন 2টা ক্লাস হবে, 7টা একটা 8টা একটা। আমি 8টার ক্লাস 2টা নিব বৃহস্পতিবার এবং শনিবার, এবং প্রতিদিন 7 দিন 7 দিন ক্লাস হচ্ছে পড়ালেখাতে। আরেকটা বিষয়, তোমরা যারা পেইড ব্যাচ সম্পর্কে জানো না, তারা আমাদের পেজে তোমরা কি করবা, মেসেজ দিবা এবং জেনে নিবা আমাদের পেইড ব্যাচগুলো সম্পর্কে। আমি আবার বলতেছি, এই নাম্বারে তোমরা সরাসরি কল দিতে পারো, আবার পেইড ব্যাচে তোমরা ভর্তি হওয়ার জন্য মেসেজও করতে পারো আমাদের পেজে 01746561163 এই নাম্বারে তোমরা কি করবা, সরাসরি কল দিবা, অথবা আমার নাম্বারে কল দিতে পারো। আমার নাম্বারে দিয়ে দিচ্ছি 01828053148। যাদের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইবে আমার নাম্বারে কল দিতে পারো 01828053148, এটা আমার নাম্বার, এটা অফিসের নাম্বার 01746561163। সো এই দুটো নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হবা, অথবা আমাদের পেজে মেসেজ দিবা। আমি আবার বলতেছি ব্যাচগুলো সম্পর্কে বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। শোনো, যারা 24-এর আছো
তোমাদের আমাদের ব্যাচ আছে, অল সাবজেক্টের একটা ব্যাচ আছে, যেটা হচ্ছে র্যাপিড ব্যাচ, চলতেছে শেষের দিকে যদিও, বাট ক্লাসগুলো হচ্ছে রেকর্ড আছে এবং হচ্ছে এক্সামগুলো দিতে পারবা, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। এটা কোর্স হচ্ছে 1499 টাকা। এরপর আমাদের রয়েছে 24-এর জন্য, ইকোনমিক্সের জন্য শুরু হচ্ছে আগামী 20 তারিখ থেকে মে মাসের T20 ব্যাচ, যেটাতে আমি 20 দিন ক্লাস নিব, 20টা ক্লাস নিব। ওই 20টা ক্লাস করে তুমি ফুল ইকোনমিক্স ক্লিয়ার করে ফেলতে পারবা, MCQ CQ সব ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্লাসে শুরু হবে 20 মে থেকে। সেই ব্যাচে ভর্তি চলছে 499 টাকা কোর্স ফি, মাত্র 499 টাকা। এরপর আসো 25-এর জন্য যে ব্যাচগুলো আছে, 25-এর আমাদের ব্যাচ রয়েছে। প্রথমে রয়েছে অল সাবজেক্ট, মাত্র কয়েকদিন আগে শুরু হয়েছে গোল্ডেন ব্যাচ, অল সাবজেক্টের গোল্ডেন ব্যাচ। যেই ব্যাচে আমাদের হচ্ছে তোমার 1499 টাকা দিয়ে তুমি সব সাবজেক্ট পেয়ে যাবা, ব্যবসা শিক্ষা মানবিকের সব সাবজেক্ট পেয়ে যাবা। এরপর আসো 25-এ আরেকটা ব্যাচ আছে ইকোনমিক্সের, শুধু ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ, যেখানে শুধু ইকোনমিক্স পড়াবো সপ্তাহে 3 দিন, ঠিক আছে। আরেকটা ব্যাচ আছে আইসিটির জন্য 24-এ, সেটা হচ্ছে আইসিটি এক্সেলেন্স ব্যাচ, যেটার ক্লাস একদম শেষের দিকে। লাইভ ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ড করতে হবে যদি করতে চাও, তোমাদের নাজিম স্যার ক্লাসগুলো নেই। স্যার আপনি অনেক ভালো, থ্যাংক ইউ। বাইজিৎ বলেছে আমাদেরকে স্যার ক্লাসটা আমাদের গোল্ডেন ব্যাচে রেখে দিয়েন। আচ্ছা আমি চেষ্টা করব, তোমাদেরকে এমন নিব ক্লাস, তোমাদের টেনশন করতে হবে, তোমাদের তো ইচ্ছে আর ভালো ক্লাস নিব। এমডি নূর আলম, আচ্ছা নূর আলম বলছে আসসালামু আলাইকুম, লেট করে ফেললাম, নো প্রবলেম, আমি ক্লাসটা কিছুক্ষণ রাখবো, তোমরা ক্লাসটা করে ফেলবা দ্রুত। স্যার এই ক্লাসগুলো কি ফ্রি হবে? সব অধ্যায় পড়াবেন? সব অধ্যায় পড়াবো কিনা সেটা তো জানি না, কারণ পড়াতে পারবো না সব অধ্যায় চাইলেও, কারণ আমাদের ক্লাস হবে এখানে 2টা করে, এসএসসি পরীক্ষা পর্যন্ত চলবে। তো আমি হয়তো 1-2টা চ্যাপ্টার তোমাদেরকে হয়তো তোমাদের কভার করে দিতে পারবো, বাট আমার সাথে লাইভে ক্লাসগুলো করতে হবে, লাইভের পরে ক্লাসগুলো আর থাকবে না, আমি ডিলিট করে দিব। স্যার আইসিটি লাইভ ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের পেজে হবে, আমাদের পেজে আলমগীর, আমাদের পেজে একটা রুটিন দেওয়া আছে, তোমরা উপরে গেলে পেজে কাভার ফটোতে পাবা, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। আলমগীর হোসেন বলেছে স্যার ভারসাম্যের চিত্রগুলো একটু বোঝান। হ্যাঁ বুঝাবো, আস্তে আস্তে ধৈর্য ধরো। ফাহিমা বলেছে আমাদেরকে স্যার আইসিটি একটু কোর্স শুরু করলে ভালো হতো 24-এর জন্য। 24-এর জন্য একটা যেটা আসছে ওইটা তোমরা ভর্তি হতে পারো চাইলে, যেটা হচ্ছে আইসিটি এক্সেলেন্স ব্যাচ, সেটাতে ভর্তি হতে পারো, সেখানে সব ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে। আকাশ বলেছে স্যার শেষ করে দিবেন, একটু ওয়েট করো। মিশরাত জাহান বলেছে ভাইয়া একটা কথা ক্লিয়ার হইল না, আমি এসএসসি 25 ক্যান্ডিডেট, আমি T20 ব্যাচে কিনতে পারবো কি? নিতে চাই। আর T20 ব্যাচ তোমাদের জন্য না, 25-এর জন্য হচ্ছে ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ, বুঝছো? T20 ব্যাচে আমি বেশি দ্রুত পড়াবো, আর হচ্ছে তুমি নিতে পারবে না হয়তো, সেজন্য একদম ডিটেলসে পড়তে চাইলে তোমাকে জিরো টু হিরো ব্যাচে ভর্তি হতে হবে, জিরো টু হিরো ব্যাচ 25-এর জন্য। স্যার গোল্ডেন ব্যাচের ভিডিওগুলো দিয়েন, কারণ সেম এক্সাম, সামনে এক্সাম। আচ্ছা ঠিক আছে। তানভীর হোসেন বলছে স্যার ঢাকায় যদি আমি আপনার অফলাইন ক্লাস করতে পারতাম। আচ্ছা ঢাকায় তো পারবে না, চট্টগ্রাম হলে পারতে আর কি। তুয়া বলেছে ইনশাল্লাহ আর একদিন মিস করব। আচ্ছা ঠিক আছে। তারপর থ্যাংক ইউ। সাকিব বলেছে ভাইয়া গোল্ডেন ব্যাচ ইকোনমিক্স ক্লাস কি আপনি নিবেন? হ্যাঁ অবশ্যই আমি নিব, সবগুলো ক্লাস ইকোনমিক্সের ক্লাস আমি নিব, সবগুলো ইকোনমিক্সের ক্লাস আমি নিব। ফামু আমাদের সাথে রয়েছে 25 ব্যাচের জন্য। ওকে। নুসরাত জাহান বলছে স্যার আজকে কি নবম অধ্যায় পুরোটা পড়াবেন? না পারবো না তো, আপনার ক্লাস শেষ করে আরেকটা স্লাইড আছে, এটা একটু তোমাদেরকে দেখাবো। নবম অধ্যায় এর উপর একটা ক্লাস হবে, নবম অধ্যায়ের উপর আরও ক্লাস হবে। আমরা আজকে পড়েছি প্রথম ক্লাস, নেক্সট ক্লাস হবে শনিবার, আগামী শনিবার রাত 9টায়, কেমন? বৃহস্পতি শনিবার আমি ক্লাসগুলো নিব, বৃহস্পতি এবং শনিবার আমার ক্লাস থাকবে। উমর ফারুক বলেছে ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ উমর ফারুক। ক্লাস শেষ নাকি? আরেকটা স্লাইড আছে, একটু ওয়েট করো, দেখো। এরপর আমাদের, আচ্ছা ওইটা তো বুঝছো কিনা দেখো তোমরা আগে, এই স্লাইডটা কি বুঝছো? এই স্লাইডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ব্যয় পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা সামগ্রী আয় ব্যয় করবো সেটা। সো এগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। এরপর চলে আসি আমরা সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা, এই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লোর করব। যেমন মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম মানে কি, এই জিনিসটা আমরা ডিটেলসে আলোচনা করব। নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম মানে কি, মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে কি, নিট জাতীয় উৎপাদন নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে কি, মোট দেশের উৎপাদন বা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি, আর নিট দেশের উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি মানে কি। এই 6টা বাংলা ইংরেজি শর্ট ফর্ম তোমরা একবার একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা বাসায় এটা একটু মুখস্থ করে রাখবা আজকে, এটা তোমাদের কাজ, বাড়ির কাজ। এই জিনিসগুলো, এই বাংলা ইংরেজি এবং শর্ট ফর্ম
এই তিনটা জিনিস তোমরা মুখস্থ করে রাখবা। আমি যেটা জিজ্ঞেস করি তোমাকে অন্যটা বলতে পারতে হবে। যেমন আমি যদি বলি এনডিপি মানে কি, তোমাকে বলতে হবে এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, বা আমরা বলি নিট দেশজ উৎপাদন, তোমাকে বলতে পারতে হবে। কেমন? সো এভাবে করে তোমরা এই 6টা টপিক একটু কি করবো, একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে, এবং সেটা তোমরা হচ্ছে বাসায় কি করবা, বাসায় হচ্ছে এটা মুখস্থ করবা। আমরা নেক্সট ক্লাসে এই 6টা টপিক এক্সপ্লোর করবো, ইনশাল্লাহ এক্সপ্লোর করবো। তো এই 6টা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলো ভালো করে পড়বো নেক্সট ক্লাসে আগামী শনিবার রাত 8টায়। 25-এর জন্য তোমরা গোল্ডেন ব্যাচে ভর্তি হও। গোল্ডেন ব্যাচে সব পাবা, আইসিটি, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স। এরপর হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, ব্যবসা শিক্ষার, ব্যবসায় সংগঠন এবং হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। আর যারা মানবিকের আছো, পরিণীতি, সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে তোমার লজিক, সব পাবা। বোর্ড সৃজনশীল করাবো না? হ্যাঁ করাবো ভাইয়া, করাবো। সাকিব হাসান রয়েছে, ভাইয়া গোল্ডেন ব্যাচে কি শুধু ফার্স্ট ইয়ারের ক্লাস হবে? গোল্ডেন ব্যাচে শুধু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হবে ভাইয়া। গোল্ডেন ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা হবে, পূর্ণাঙ্গ কোর্স এটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা হবে। নুসরাত জাহান বলেছে, স্যার আজকে ক্লাস কতক্ষণ চলবে? আজকে ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই টপিকগুলো, নেক্সট ক্লাসে আমরা এই টপিকগুলো পড়বো। জুয়েল রানা বলছে, স্যার ক্লাস করাবেন কখন? ক্লাস হচ্ছে বৃহস্পতি এবং শনিবারে ক্লাস। আচ্ছা, আমার আরেকটা ক্লাস আছে, তোমাদের র্যাপিড ব্যাচের একটা ক্লাস আছে, বুঝছো? যারা র্যাপিডে ভর্তি হয়ে আছো আর কি, যারা আমাদের 24-এর শিক্ষার্থী আছো, র্যাপিড ব্যাচে কিন্তু আমার এরপর আবার ক্লাস আছে, সেই জন্য অনেকে এসে বলতেছে ক্লাস কখন করাবেন। ভাইয়া 14 অধ্যায় চিত্রগুলো ভাই আমি চেষ্টা করবো, আমি একটা অধ্যায় আগে শেষ করি, এই অধ্যায় শেষ হলে তখন আমি আরেকটা অধ্যায় তোমাদের থেকে জেনে নিব কোন অধ্যায় তোমরা চাচ্ছ। ঠিক আছে, সবার জন্য ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং আমাদের কোর্স সম্পর্কে জানার জন্য এই পেজে মেসেজ করবো, অথবা আমাদের যে নাম্বার দিয়েছে 01746561163, সেই নাম্বারে তোমরা কল দিবা এবং তোমরা ভর্তি হয়ে যেতে পারবা যে কোনো কোর্সে। আর যে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কম কমেন্ট পড়বেন প্লিজ, লেট হয়ে যায়। এই যে শেষ, আমাদের ক্লাস শেষ তো, তাই আমি কমেন্ট পড়তেছি, না হলে পড়তাম না। অঙ্ক করাবেন না, এই যে আজকে একটু পর্যন্ত পড়াচ্ছি, পরবর্তীতে আমরা অঙ্ক যাবো। এই যে এই জিনিসগুলো আমরা সূত্রগুলো পড়বো নেক্সট ক্লাসে, তারপর আমরা ম্যাথে যাবো আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আজকে একটু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।